বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর বাংলা যে নাটক রয়েছে, সেই নাটক সিরাজদৌল্লা নাটকটি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় তোমাদেরকে এটি বুঝিয়ে দেব এবং এই নাটক থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবছরের জন্য থাকছে সেইগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। যাই হোক, এই নাটক অর্থাৎ সিরাজদৌল্লা যে নাট্যাংশ, সেই নাট্যাংশটির লেখক হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত। যেহেতু এই নাটক থেকে কোনো রকম শর্ট কোশ্চেন থাকছে না, এসএকিউ না এমসিকিউ, কোনো রকম শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই নাটক থেকে থাকবে না। এই নাটক থেকে তোমাদের জন্য নাম্বার থাকবে 4 নাম্বার এবং তার জন্য দুটো প্রশ্ন দেওয়া হবে। সেই দুটোর থেকে যে কোনো একটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ এই নাটকের যে অন্য অপশান, এই অন্য অপশান কিন্তু নেই। এই নাটকটা তোমাদের পড়তেই হবে আর এই নাটক থেকেই প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হবে যদি কিনা তোমরা এই 4 নাম্বার পেতে চাও। আর এই 4 নাম্বার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি নাম্বারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই 4 নাম্বার কিন্তু খুবই, আর এই 4-এ 4 পেতে হবে কিভাবে সেগুলো আমি এখানে আলোচনা করে দেবো এবং কোন প্রশ্নটা তোমরা বা কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের আর পড়া লাগবে না সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। যাই হোক, আমরা যেহেতু এখান থেকে শর্ট কোশ্চেন থাকছে না, তাই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব না খুব একটা। আর লেখক পরিচিতি থেকেও এখান থেকে প্রশ্ন আসে না, তাই লেখক পরিচিতির মধ্যেও আমরা যাচ্ছি না। শুধু আমরা জেনে নেব যে এই বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তর এই যে নাট্যাংশটি, এই নাট্যাংশটি নেওয়া হয়েছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল যে নাটক, সেই নাটকটার নাম হচ্ছে সিরাজদৌল্লা। অর্থাৎ মূল নাটকের নামও সিরাজদৌল্লা, আমাদের যে পাঠ্যাংশর নাটক সেটার নামও সিরাজদৌল্লা। আর এই মূল নাটকটি 3টি অঙ্কে বিভক্ত এবং 9টি দৃশ্যে বিভক্ত। 3টি অঙ্ক ও 9টি দৃশ্যে বিভক্ত। তার মধ্যে আমাদের যে নাট্যাংশটি সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে আমাদের এই নাট্যাংশটি গৃহীত হয়েছে। তাহলে উৎস তোমরা জানলে। এবার আমরা এই নাটকে যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে প্রধান চরিত্র। এখানে প্রধান চরিত্র হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। সে হচ্ছে এই নাটকের প্রধান চরিত্র, তাকে কেন্দ্র করেই এই নাটকটা আবর্তিত হয়েছে, তাই নাট্যাংশের নামও সিরাজদৌল্লা এবং মূল নাটকের নামও কিন্তু সিরাজদৌল্লা। আর এই শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা কিভাবে তার পরিবারের শত্রুতার কারণে বা বিশ্বাসঘাতকতার কারণে, কিভাবে তার রাজ কর্মচারীদের বা সেনাপতিদের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের দ্বারা পলাশির যুদ্ধে পরাজিত হয়, সেই তার কিছু আভাস কিন্তু আমরা এই নাটকে পেয়ে যাব। এবং আমরা এই নাটকে যে যে মূল চরিত্রগুলো পাচ্ছি সেগুলো একটু জেনে নেব। সেগুলো হচ্ছে সিরাজদৌল্লা, ওয়াটসন, মশিয়েলা। ওয়াটসন হচ্ছে ইংরেজ প্রতিনিধি, যার ষড়যন্ত্র তাদের কাছে ধরা পড়ে যায়, অর্থাৎ ইংরেজদের সঙ্গে যে চিঠির আদান প্রদান ওয়াটসন করেছে সেগুলো সিরাজের হাতে চলে আসে। তার জন্য সিরাজ তাকে তিরস্কার করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। এবং আরও একটি আমরা চরিত্র দেখতে পাবো, মশিয়েলা। সে হচ্ছে ফরাসি প্রতিনিধি। তাদের কথা দিয়েছিলেন সিরাজ যে তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে, তাদের বিপদে তিনি রক্ষা করবেন, কিন্তু যেহেতু তার নিজেরই এখন বিপদ, তাই তিনি তাদেরকে এই সাহায্য করতে পারছে না। তার জন্য তিনি মশিয়েলার কাছে ক্ষমা চাইছেন। এবং আমরা আরও দেখতে পাবো যে এই নাটকে যে আরও একটি চরিত্র সিরাজের পরিবারের তার মাসি ঘরসেটি বেগম, সে সিরাজের পতন চাইছে। সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে সামিল হয়েছে সেই মাসি এবং তার পতন চাইছে বা মৃত্যু কামনা করছে। আর তাকে বোঝানোর চেষ্টা করছে সিরাজ যে তিনি আত্মীয়, তার মাসি, সে কেন এরকম কথা বলছে। আরও একটি আমরা চরিত্র পাবো, সেটা হচ্ছে লুৎফা, যে হচ্ছে নবাবের সহধর্মিণী বা স্ত্রী। এখানে লুৎফার চরিত্রটি আমরা দেখতে পাবো। এবং এছাড়াও আরও যেগুলো চরিত্রগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে রাজ কর্মচারী, রাজদুল্লাভ রায়, মির্জাফর রায়, মোহনলাল, মীরমর্দন, বিভিন্ন রকম চরিত্রগুলো আমরা পার্শ্ব চরিত্রগুলো দেখতে পাবো। যাই হোক, এই নাটকের যে মূল বিষয়টা সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নেব, তারপরে লাইন ধরে ধরে আমরা আলোচনা করব। সংক্ষেপে একটু আমি বলছি। এই
নাটকের মূল বিষয়টা কি, এখানে আমরা আমাদের যতটুকু নাট্যাংশে আছে, আমাদের পাঠ্যাংশে আছে, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাবো যে নবাব তার রাজপ্রাসাদে বসে রয়েছে এবং তার সভাসদগণ তাকে ঘিরে বসে রয়েছে এবং সেখানে ওয়াটসনের বিচার হচ্ছে। ওয়াটসন যে কুকর্ম করেছে, নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে এবং চিঠি আদান প্রদান করেছে ইংরেজদের সঙ্গে, সেই চিঠি ধরা পড়েছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে ওয়াটসনকে বলা হচ্ছে এবং ওয়াটসন সেটা পরবর্তীকালে স্বীকার করে এবং তাকে নবাব তিরস্কার করে এখান থেকে অর্থাৎ রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। পরে আমরা দেখতে পাবো মশিউলার কাছে তিনি ক্ষমা চাইছেন, এই ফরাসি প্রতিনিধি মশিউলার কাছে, কারণ তাদের কথা দেওয়া সত্ত্বেও তিনি কথা এই মুহূর্তে রাখতে পারছেন না, কারণ তিনি এখন নিজেই সংকটাপন্ন, বিপদাপন্ন রয়েছে, যুদ্ধ আসন্ন, তাই তিনি এখন আর ফরাসিদের সাহায্য করতে পারছেন না। তাই মশিউলার কাছে করজোড় করে ক্ষমা চাইছেন, হাত জোর করে। এরপরে আমরা দেখতে পাবো যে নবাব তার যে রাজপ্রাসাদের রাজকর্মচারীগণ যখন সবাই চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছে, প্রস্থান করার উদ্যোগ নিচ্ছে, তখন তিনি তাদেরকে থাকতে বলেন এবং তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে এই বাংলার দুর্দিনে আপনারা আমাকে ছেড়ে যাবেন না, এই বাংলার দুর্দিনে আপনারা এই বাংলাকে রক্ষা করুন, রাজ্যকে রক্ষা করুন। তারপরে আমি যদি আপনাদের কাছে অন্যায় করে থাকি, বিচারে আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এরকমভাবে রাজকর্মচারীদের, যারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বা নবাবের বিরোধিতা করার চেষ্টা করছিল, সেই সমস্ত রাজকর্মচারীদের তিনি বোঝাবার চেষ্টা করেন। তারপরে আমরা দেখতে পাবো যে ঘসেটি বেগম সেখানে প্রবেশ করে। ঘসেটি বেগম নবাবের অমঙ্গল কামনা করে, নবাবের সঙ্গে তার কথোপকথন হয় এবং লুৎফা সেটা নিয়ে কষ্ট পায়। এইভাবে নাটকের যে পলাশির যুদ্ধ আসন্ন, তার পূর্ব পর্যন্ত আমরা এই নাটকে দেখতে পাবো যে নবাব বলে যে যদি এই যুদ্ধে আমি জিতে যাই তাহলে আর কখনো যুদ্ধ হবে না, আর যদি হেরে যাই তাহলে তো যুদ্ধ হবেই না। এই হচ্ছে আমাদের নাটকের মূল বিষয়টা। এবার আমরা লাইন ধরে ধরে এই নাটকটা পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় একটু জেনে নেওয়ার চেষ্টা করব, আর একদম এর পুরো ব্যাখ্যাটা আমি বলে দেব, আর কি কি প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো। আর বন্ধুদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করে দাও, 1 সেকেন্ডের ব্যাপার। যাই হোক, আমরা চলে আসছি আজকের যে নাটক সিরাজদৌল্লা, তার লাইন ধরে ধরে ব্যাখ্যা আমরা একটু শুনে নেব। নাটকের প্রথমে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, মঞ্চে যখন নাটক উপস্থাপন হয় তখন যে মঞ্চের পরিবেশটা, সেই পরিবেশটা এখানে বলা হচ্ছে, যেহেতু একটা নাটক। আর এখানে আমরা প্রথমে দেখতে পাবো যে একটা দরবার কক্ষ, যেখানে বিভিন্ন রকম আলোচনা হয় রাজপ্রাসাদে। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, সিরাজ সিংহাসনে বসে রয়েছে, আর কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, অর্থাৎ যার যেখানে বসার কথা সেখানে তারা বসে রয়েছেন। সভাসদদের মাঝে রয়েছে মির্জাফর, মোহনলাল, মীরমর্দন, রায়দুল্লাভ, আর একদিকে রয়েছে এরা, আর অন্যদিকে রয়েছে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়ার্স আর মশিউলা দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান রয়েছে। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসে আছে। এটা হচ্ছে নাটক শুরু হওয়ার আগের যে দৃশ্য, মঞ্চের দৃশ্য, সেই দৃশ্য। এবার নাটকের কথোপকথন শুরু হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজ বলছে ওয়ার্স উত্তর দিচ্ছে ইয়োর এক্সেলেন্সি বলতে মহানুভব, আপনার মহানুভবতা। সিরাজ বলছে, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কলকাতা জয়ের ইতিহাসটা বর্ণনা করো। এখানে কিন্তু ইতিহাসটা নেই, তবুও কিন্তু প্রশ্নে আসতে পারে যে কলকাতা জয়ের ইতিহাস বর্ণনা করো। সেক্ষেত্রে আমাদের একটু মূল নাটকের থেকে বা ইতিহাস থেকে এটা জেনে নিতে হবে। আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। এখানে বাংলার শেষ স্বাধীন নবাব যে সিরাজদৌল্লা যখন মসনদে বসেন বা সিংহাসনে বসার পরে তিনি লক্ষ্য করেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সঙ্গে কিন্তু বিভিন্নভাবে বিরোধিতা করছে এবং তার সঙ্গে সহযোগিতা করছে না, বিভিন্নভাবে তার দস্তকে তারা অপব্যবহার করছে। আর দুর্গ নির্মাণ করতে বারণ করেছিল, সেই দুর্গ নির্মাণ করেছে।
ফরাসিদের সঙ্গে বিরোধিতা করতে বারণ করেছিল, সেই ফরাসিদের সঙ্গে বিরোধিতা করছে। নবাবের যে শত্রু তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং গোপনে যে প্রধান সেনাপতি সিরাজের সেই মির্জাফরের সঙ্গে তারা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এইভাবে এই সমস্ত কিছু যখন নবাব জানতে পারে তখন তিনি বাধ্য হয়ে ইংরেজদের পরাজিত করার জন্য কলকাতা উদ্দেশ্যে যান এবং 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজ কলকাতা আক্রমণ করেন এবং গভর্নর ড্রেক ও তাদের যে অনুচর তাদেরকে পরাজিত করে। আর পরাজিত করার পর ফোর্ট উইলিয়াম দুর্গ ছেড়ে ইংরেজরা কিন্তু পালাতে বাধ্য হয়। আর এরপর সিরাজ তার যে দাদু, সেই দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে ওই কলকাতা নগরের নাম রাখেন আলীনগর এবং সেখানে পরে মানিক চাঁদকে শাসনভার দিয়ে তিনি আবার মুর্শিদাবাদে তার রাজ্যে ফিরে আসেন। এটা হচ্ছে কলকাতা জয়ের ইতিহাস। যাই হোক, এরপরে আমরা চলে যাব। ওয়ার্ডস বলছে, জানে ইয়োর এক্সেলেন্সি। সিরাজ বলছে, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। মানে আলীনগরে, অর্থাৎ এই কলকাতা জয়ের পর কলকাতা নগরের নাম রাখা হয় আলীনগর। সেই আলীনগরে ইংরেজদের সঙ্গে সিরাজের একটা সন্ধি হয়। হেরে যাওয়ার পর ইংরেজরা সন্ধি করতে বাধ্য হয়। সেই সন্ধির একটা শর্ত, মানে শর্তগুলো বলছে, তুমি যেহেতু আমার সঙ্গে ছিলে তাহলে তুমিও শর্তগুলো নিশ্চয়ই জানো। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্যে প্রতিভূ রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। অর্থাৎ তোমার কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে সকল শর্ত মেনে চলে তার জন্য প্রতিভূ রূপে বলতে তাদের প্রতিনিধি রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। এখানে আমরা একটু জেনে নেব যে এই ওয়াটস, যাকে ওয়াটস বলা হচ্ছে, সে আসলে ওয়াটসন। সে হচ্ছে এই নবাবের যে রাজ্য মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কাশিমবাজারে একটা কুটি, সেই কুটির অধিপতি ছিল হচ্ছে এই ওয়াটস এবং তাকে বন্দি করে সিরাজ রেখেছে ইংরেজদের প্রতিনিধি হিসাবে, যাতে ইংরেজরা যদি তার শর্ত ভেঙে দেয় বা না মানে তাহলে এই ওয়াটসকে তারা শাস্তি দেবে। যাই হোক, প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। মানে নবাব বলছেন যে কোম্পানি যদি সন্ধি শর্তগুলো না মানে তাহলে কিন্তু যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে, তোপ বলতে এখানে কামানের মুখে উড়িয়ে দিতে পারি। এটা কি তুমি জানো? তারপরে ওয়ার্ডস বলছে, জানে ইয়োর এক্সেলেন্সি। মানে ও শুধু একই কথাই বলে যাচ্ছে, হ্যাঁ জানে ইয়োর এক্সেলেন্সি। সিরাজ বলছে, তুমি প্রস্তুত হও, অর্থাৎ তোমাকে তোপের মুখে উড়িয়ে দেওয়া হবে, তার জন্য প্রস্তুত হও। ওয়ার্ডস বলছে, আমি জানিলাম না আমাদের অপরাধ। ওয়ার্ডস তখন জিজ্ঞেস করছে যে আমার অপরাধটা কি, আমি বুঝতে পারছি না যে আমার কি অপরাধ যার জন্য আপনি আমাকে তোপের মুখে উড়িয়ে দিতে চাইছেন বা এরকম বলছেন। সিরাজ বলছে, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। অর্থাৎ সিরাজ যাতে শান্তি ভঙ্গ না হয় তার জন্য এতদিন কিছু বলেননি, ভদ্র ব্যবহার করে এসছে ইংরেজদের সঙ্গে। ওয়ার্ডস বলছে, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। ওয়ার্ডস কিছুই বুঝতে পারছে না, তাই আবার জিজ্ঞেস করছে যে আপনার যে অভিযোগ সেটা আমি বুঝতে পারছি না, আপনি ক্লিয়ার করে বলুন। সিরাজ বলছে, মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। তখন সিরাজ মুন্সিজিকে বলছে যে অ্যাডমিরাল ওয়াটসনের পত্রটা বের করুন। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। আর সিরাজ তখন বলছে, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? ওয়ার্ডসকে জিজ্ঞেস করলো। আর মুন্সি পত্র ওয়ার্ডসকে দিলেন, ওয়ার্ডস পড়িতে লাগিলেন। মুন্সি পত্রটা বের করে ওয়ার্ডসকে দিল এবং সে সেটা পড়তে লাগলো। শেষের দিকে কি লেখা আছে নবাব বলল। ওয়ার্ডস বলছে, আই নো অ্যাকুয়েন্ট ইউ দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপস হুইচ শুড হ্যাভ বিন হেয়ার লং সিন্স and which I hear the colonel told you be expected will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a
vessel for more ships and more troops, and that I will kindly such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. এর বাংলাটা আমরা পরে জেনে নিচ্ছি। সিরাজ বলছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মানে এই যে ইংলিশে লেখা যে পত্রটা, যেহেতু ইংরেজরা ইংলিশেই তো লিখবে, যেহেতু সভাসদের সবাই ইংলিশ বোঝে না, তার জন্য নবাব বলছে যে এই পত্রটা সবাইকে বুঝিয়ে দাও। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শোনাইলেন। এর যে বাংলা ট্রান্সলেট সেটা কিন্তু তখন মুন্সিজি সবাইকে শোনাচ্ছেন। আমরাও একটু শুনে নিই যে বাংলায় কি বলছে। মুন্সি বলছে, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি 70 আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। তাহলে এখানে দেখো কি বলছে, মুন্সি কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। কলকাতায় একটা সেনাদল আসছে, আমি মানে বলছে আমি আর একটা জাহাজ মাদ্রাজে পাঠাবো, আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় দরকার। আমি বাংলায় এমন আগুন জ্বালাবো যে সেই আগুন সমস্ত গঙ্গার জল দিয়েও নেভানো যাবে না। এবার সিরাজ বলছে, ওয়ার্স এ ভীতি প্রদর্শনের অর্থ কী? বলছে এই যে ভয় দেখাচ্ছে ক্লাইভ, এই ক্লাইভ ভয় দেখানোর পেছনে কারণ কি? ওয়ার্ডস বলছে, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। বলছে অ্যাডমিরাল ক্লাইভ কেন এ কথা লিখেছেন আমি জানি না। সিরাজ বলছে, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি ওয়ার্ডসের পত্র। এবার সিরাজ বলছে, এবার ওয়ার্ডসের পত্রটা বের করো। ওয়ার্ডস কি তার প্রত্যুত্তরে কি বলেছে? মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। মানে ওকে একবার দেখিয়ে নেওয়ার দরকার, এটা সত্যি ওর হাতের লেখা কিনা। ওয়ার্ডস পত্র দেখলো। এবার বলতে পারো যে তোমার হাতের লেখা নয়। নবাব তখন বলছে, বলতে পারো এটা তোমার হাতের লেখা নয়? ওয়ার্ডস বলছে, হ্যাঁ আমি লিখিয়াছি। বলছে আমি লিখিয়াছি। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি। মুন্সি বলছে, ইট ইজ ইম্পসিবল টু রেলি আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। এবার তখন নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। এর বাংলাটা হচ্ছে এটা, যে নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ লর্ড ক্লাইভ যে চিঠিটা পাঠিয়েছিল ওয়ার্ডসের উদ্দেশ্যে, সেই ওয়ার্ডস সেই চিঠির প্রত্যুত্তরে ক্লাইভকে আরও একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বলছিল যে নবাবের উপর নির্ভর করা অসম্ভব আর চন্দননগর আক্রমণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ গোপনে কিন্তু নবাবের বিরুদ্ধে এরা চিঠি আদান প্রদান করছে এবং ষড়যন্ত্র করছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তার স্বরে ঘোষণা করে, আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানি সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়ার্ডস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? ওয়ার্ডস বলছে, পানিশ মি ইয়োর এক্সেলেন্সি, ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। তখন ওয়ার্ডস বলছে, আপনি আমাকে জাহাপনা শাস্তি দিতে পারেন, কিন্তু আমি বলতে পারি যে আমি শুধুমাত্র আমার ডিউটি পালন করেছি। অর্থাৎ তিনি একজন যেহেতু ইংরেজ প্রতিনিধি, ইংরেজদের হয়ে কাজ করাটাই তার কাজ, তাই তিনি মনে করেন যে আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল, তাই আমি এটা করেছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। সিরাজ বলছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। ওয়ার্ডস বলছে, ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, বিদায় জাহাপনা। নবাবকে কুনিশ করিয়া ওয়ার্ডস বাহির হইয়া গেল। এইবার রাজবল্লভ বলছে, জাহাপনা। সিরাজ বলছে, একটু অপেক্ষা করুন রাজা মশিয়েলা,
মশিয়েলা, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি। মশিয়েলা তখন বলছে, আপনার যেমন আদেশ জাহাপনা। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করলো, একটু সামনে গিয়ে মাথা নত করে তাকে কুর্নিশ মানে প্রণাম করার মতন করলো। সিরাজ বলছে, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। মানে বলছে এই যে ইংরেজদের সঙ্গে ফরাসিদের একটা বিবাদ বা দ্বন্দ্ব, এটা কিন্তু অনেক দিন ধরেই, শুধু যে বাংলায় ব্যবসা করতে এসছে বলেই তাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে তা নয়, এটা আগে থেকে। এবং তোমরা যদি অন্য জায়গায় নিজেদের গলা, টুটি বলতে এখানে গলা চেপেও ধরো একে অপরের, তাহলে আমার কিছু করার নেই। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। অর্থাৎ কিন্তু আমার রাজ্যে তোমরা শান্ত থাকবে, নিজেদের মধ্যে ঝগড়া করবে না, এটাই আমি চাই। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছো। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে মশিয়েলা, যে ফরাসি প্রতিনিধি, সে কেন নবাবের কাছে উপস্থিত হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা এখানে নবাব নিজেই দিয়ে দিল। তারা এসছে কারণ ইংরেজরা সমস্ত ফরাসি যে কুটি সেটা দাবি করেছে এবং তারা চন্দননগর আক্রমণও করেছে, এই জন্য তারা নবাবের কাছে সাহায্য প্রার্থনার জন্য এসছে। মশিয়েলা বলছে, উই হ্যাভ অলওয়েজ শর্ট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সেলেন্সি। বলছে, আমরা সর্বদা আপনার আশ্রয়ে বা প্রতিরক্ষার উপর নির্ভরশীল জাহাপনা। এখান থেকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসবে যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। অর্থাৎ এই কথাটি কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, এটা ব্যাখ্যা করো, এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যখন এই মশিয়েলাকে এই নবাব সাহায্য করতে পারছে না বলল, বিভিন্ন কারণ দেখিয়ে, যে দুটো যুদ্ধ হয়েছে ইতিমধ্যে কলকাতা এবং পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে, তার জন্য তার বহু অর্থ এবং লোক মারা গেছে, এবং অর্থ ক্ষয় হয়েছে এবং লোক মারা গেছে, এবং তার মন্ত্রিমণ্ডলও কিন্তু এখন যুদ্ধ চাইছে না। এই পরিস্থিতিতে নবাবের মনের দিক থেকে মানে সমর্থন থাকলেও কিন্তু সমস্ত দিক থেকে বা যুদ্ধ করে তাদেরকে সাহায্য করতে পারছে না, ইংরেজদের সঙ্গে এখন যুদ্ধ করার পরিস্থিতি নেই। এই জন্য তিনি এই অক্ষমতার কথা মশিয়েলাকে জানিয়েছেন। পরে আমরা দেখব যে এবার সভা কিছুটা স্তব্ধ হয়ে গেল, সভা কিছুকাল স্তব্ধ রহিল। মশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রইলেন। মশিয়েলা মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। তারপর ধীরে ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, মানে এবার রেগে গিয়ে বলছেন, মশিয়েলা বলছে, ইয়োর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস ইয়োর হেল্প, ইয়োর প্রোটেকশন, দো উইথ গ্রেট reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you and I am sorry for ourselves. We have no other choice than to leave this land which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. এই অর্থাৎ মশিয়েলা যাওয়ার আগে নবাবকে কিন্তু একটু সতর্ক করে দিয়ে যায় যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ আপনার সাহায্য ছাড়া আমাদের এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। আমরা যাওয়ার পরে আপনি যে বিপদের সম্মুখীন হবেন সেটার সম্পর্কেও কিন্তু মশিয়েলা বলে যায় যে আমরা যখন এখান থেকে চলে যাব, তারপরে আপনার এখানে যারা লুকিয়ে রয়েছে, আপনার লুকিয়ে থাকা যে শত্রুরা, তারা কিন্তু আপনার উপর আক্রমণ করবে এবং আপনার রাজ্য ধ্বংস করবে। যাই হোক, এরপর আমরা জেনে নেব, সিরাজ সিংহাসন হইতে নেমে আসলেন, মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন। সিরাজ বলছে, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। তখন এই নবাব তাকে বলছে যে যখনই আমার প্রয়োজন হবে তখন আপনাকে ডাকবো, আমাকে কিন্তু তখন বন্ধু ভুলো না। মশিয়েলা বলছে, আই নো উই শ্যাল নেভার মিট। বলছে আমি জানি যে আমরা কখনো আর মিলব না।
দুজনেই চুপ করে করিয়া রহিলেন। এবার দুজনেই চুপ করে রইল। এবার ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, এবার বিদায় জাহাপনা, বিদায় বলে মুশিয়েলা বেরিয়ে গেল। কর্নিশ করিয়া চলিয়া গেলেন মুশিয়েলা। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, এবার কিছুটা মুশিয়েলার পেছন পেছন যাওয়ার পরে আবার ফিরে এসে তাড়াতাড়ি রাজবল্লভের কাছে গিয়ে বলছে, সিরাজ বলছে, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, বলছে এখন সে কথা বলার কোনো মানে হয় না। সিরাজ হাসিয়া বলিলেন, সিরাজ জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। তারপর নবাব একটু হেসে এই কথাটা বললেন এবং সিংহাসনের দিকে অগ্রসর হইলেন, এগিয়ে গেলেন। রাজবল্লভ বলছে, ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। তখন রাজবল্লভ বলছে, ওয়ার্ড সাহেবকে ওইভাবে অপমান করে তাড়িয়ে না দিলেও ভালো হতো। সিরাজ ফিরিয়া আসিলেন। সিরাজ বলছে তখন, ওয়াটস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। বলছে এসব ইংরেজ ওয়াটস ক্লাইভ ফরাসি পর্তুগিজ এসব বাদ দেন, এখন আমাদের নিজেদের কথা ভাবুন, নিজেদের কথা বলুন। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। বলছে যখন ভাবার দরকার ছিল তখন তো আপনি কিছুই ভাবেননি। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন এবং যখনই জগৎ শেঠ কথাটা বলল তার দিকে ফিরে গিয়ে সিরাজ বলছে, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা? জগৎ শেঠ তখন বলছে, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ বলছে, স্বার্থসিদ্ধি। জগৎ শেঠ উত্তর দিচ্ছে, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম। সিরাজ বলছে, বলুন তাহলে। জগৎ শেঠ বলছে, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। সিরাজ বলছে, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ বলছে, আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ তখন বলছে, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আমি যে চুপচাপ সয়ে যাচ্ছি সব কিছু, তার জন্যই আপনারা এত সাহস পেয়েছেন বা আপনাদের এত স্পর্ধা বেড়ে গেছে। মির্জাফর বলছে, জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলের অপমান করেছেন। এই কথা দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যে এখানে কোন মানি লোকের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, ব্যাখ্যা করো। মানি লোক বলতে এখানে ওয়ার্ডসকে বলা হয়েছে, ওয়ার্ডসকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য তারা বলছে। সিরাজ বলছে, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ বলছে, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রাটাইনি। সিরাজ বলছে, সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজবল্লভ বলছে, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, অর্থাৎ আপনি প্রতিদিন কোথায় কি করছেন না করছেন, বিশ্রাম নিচ্ছেন কি না করছেন, সেটা কিন্তু আমাদের জানার কথা নয়। সিরাজ বলছে, অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। একটু ব্যঙ্গ করে বলছে যে কোথায় আমি বিশ্রাম পাচ্ছি না পাচ্ছি সেটা দেখছেন না, অথচ আমি কোথায় কি করছি না করছি অনাচার সেগুলোর খবর রাখছেন। রাজবল্লভ বলছে, পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ তখন বলছে, পাপ যে চাপা থাকে না, হোসেল কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। হোসেল কুলি প্রাণ দিয়ে সেটা বুঝিয়ে দিয়ে গেছে, কারণ হোসেল কুলি পাপ করেছিল এবং তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। আমরা এখানে এই হোসেল কুলি সম্পর্কে একটু জেনে নেব যে হোসেল কুলি কেন মারা গেছিলেন। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ খানের অধীনে একজন রাজপুরুষ ও সেনাপতি ছিলেন এই হোসেন কুলি। আর নওয়াজিশ অসুস্থ ছিলেন বলে তিনি
শাসন কার্য পরিচালনা করতেন। অর্থাৎ নওয়াজিশ যখন অসুস্থ ছিল, মানে ঘসেটি বেগমের স্বামী, তখন এই হোসেন কুলি শাসন করত, মানে পরিচালনা করত রাজকার্য। শোনা যায় ঘসেটি বেগমের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, অর্থাৎ ঘসেটি বেগমের সঙ্গে এই হোসেন কুলির একটা অবৈধ প্রেম ছিল। নবাব আলীবর্দী খানের নির্দেশে সিরাজ তাকে হত্যা করেন। এই নবাব আলীবর্দী খানের নির্দেশে সিরাজ এই হোসেন কুলিকে হত্যা করেন। কারণ হিসাবে বলা যায় যে হোসেন কুলি ঘসেটির সঙ্গে প্রতারণা করে তার বোন আমিনার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। অর্থাৎ এই ঘসেটির সঙ্গে তো সম্পর্ক আছেই, তারপরে আবার আমিনা তার বোন, অর্থাৎ ঘসেটি বেগমের বোন আমিনার সঙ্গেও সম্পর্ক লিপ্ত হন, মানে যাকে বলে জোচ্চোর আর কি, বা ক্যারেক্টার লুজ। সেই হোসেন কুলি এইভাবে পাপ করেছিল, তার জন্য তাকে সিরাজ হত্যা করেছিল। কার নির্দেশে? না, আলীবর্দী খানের নির্দেশে। এবার রাজবল্লভের সম্মুখে গিয়ে নবাব বলছে, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? নবাব একটু সতর্ক করছেন এবং বলছেন ধমকিস্বরে যে নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করলেন। শেঠজি বলছে, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। বলছে, আপনি যদি এইভাবে মানি লোকদের অপমান করতে থাকেন তাহলে আপনার পক্ষে আর কখনো অস্ত্র ধারণ করব না। সত্যিই কিন্তু এই মির্জাফর কিন্তু যখন পলাশীর যুদ্ধ হয় তখন কিন্তু এই মির্জাফর হচ্ছে প্রধান সেনাপতি ছিল, সে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং তার যে সেনারা ছিল তারাও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি, করলে কিন্তু পলাশীর যুদ্ধে নবাবের এরকম শোচনীয় পরাজয় হতো না। মোহনলাল বলছে, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? তখন মোহনলাল এই মির্জাফরের উদ্দেশ্যে বলছে, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? সিপাহসালার বলতে যে প্রধান সেনাপতি তাকে বলা হচ্ছে। মির্জাফর বলছে, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মির্জাফর তখন বলছে যে পূর্ণিয়ার যে যুদ্ধ, সেখানে অপদার্থ শওকতকে হত্যা করে তোমার কি এত সাহস বা স্পর্ধা হয়ে গেছে যে আমি হচ্ছে প্রধান সেনাপতি আর আমার বিরুদ্ধে তুমি এরকম কথা বলছো? মীর মর্দন বলছে, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? অর্থাৎ কবে আপনি নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর বলছে, জাহাপনা, নিচের এই স্পর্ধা, বলছে যেহেতু মীর মর্দন হচ্ছে মির্জাফরের থেকে নিচু পোস্টের কর্মচারী, তার জন্য তিনি নবাবকে বলছেন যে নিচ, অর্থাৎ সে আমার থেকে নিচু পোস্টে থাকা সত্ত্বেও সে আমাকে এইভাবে কথা বলছে। মোহনলাল বলছে, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজে সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সব সময় শোভন নয়। অর্থাৎ আমরা নিচু হয়ে যদি আপনাদের উচ্চপদস্থ কর্মচারীদের সমালোচনা করতে না পারি, তাহলে আপনাদেরও এটা মনে রাখা উচিত যে নবাবের কাজের সমালোচনাও সবসময় আপনাদের করা উচিত নয়। অর্থাৎ আপনারাও তো নবাবের থেকে নিচু পদের কর্মচারী, আপনারাও তো নবাবের সমালোচনা করছেন। মীর মর্দন বলছে, এ রাজ্যের সকল প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করো এবং পরের দিন আমি বাকি অংশটা আলোচনা করব এবং সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এবং সেটা আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন তোমরা করে রাখবে, সেটা হচ্ছে নবাবের যে চরিত্র, সেই চরিত্র থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, বা নবাব সিরাজদৌল্লা নাটকের সার্থকতা, নামকরণ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাই তোমরা এগুলো রেডি করো এবং পরের দিন আমি এটা বাকি অংশটা একদম সুন্দরভাবে জলের মতো করে তোমাদের বুঝিয়ে দেব। তাই বন্ধুরা, সকলে ভালো থেকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এখনই যদি লাইক না করে থাকো তাহলে এখনই একটি লাইক করে দাও। আর
যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামীতে বিভিন্ন এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। যাই হোক, ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।